শিবশঙ্কর হাসপাতালে ডাক্তারদের সঙ্গে ডেড বডির ময়নাতদন্তের কাজ করে। মানুষ হিসেবে সে খুব একটা ভালো না, কারোর সঙ্গে সে ভালো ব্যবহার করে না, এমনকি ডাক্তারদের সঙ্গেও না। স্ত্রী রত্নার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না। একমাত্র পাড়ায় লক্ষণ নামে একটা ছেলে আছে, তার সঙ্গে যা একটু ভালোভাবে কথা বলে। আসলে লক্ষণ শিবশঙ্কর অর্থাৎ শিবুকে নিজের আদর্শ বলে মনে করে, তাকে গুরু বলেই ডাকে এবং সে যা বলে নিজের মনের সাই না থাকলেও তাই করে। এমনকি তার নেশা করাটাও শুরু হয়েছে এই শিবুর হাত ধরে। তবে এই পুরো পৃথিবীর মধ্যে একজন আছে যাকে শিবু খুব ভালোবাসে। সে হলো তার ছোট বোন শালু। খুব ছোটবেলায় তাদের বাবা মারা যান। মা হাসপাতালে ঘর ঝাড় দেওয়া মোছার কাজ করে এই দুই ভাই বোনকে মানুষ করতেন। কিন্তু একদিন অজানা জ্বরের কবলে পড়ে তিনিও মারা যান। তারপর থেকে শিবু তার ছোট বোনকে বুকে আগলে রেখে মানুষ করেছে। প্রায় 2 বছরের বেশি হলো তার বিয়ে হয়েছে। বোনের বর শ্যামল খুবই ভালো ছেলে। তার বাবা মা ভাই বোন কেউ নেই। শিবু খুব শীঘ্রই মামা হতে চলেছে। তার বোন সেই জন্য এই বাড়িতেই আসবে, সেই নিয়ে তার খুব আনন্দে থাকার কথা। কিন্তু তা সত্ত্বেও তার মনের মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আসলে শিবু আর একটা নতুন নেশা শুরু হয়েছে, তা হলো জুয়া খেলা। আর এতেই সে সমস্ত টাকা হেরে বসে সর্বশান্ত হয়ে গেছে। বাজারেও তার বেশ ধার দেনা হয়েছে। পাওনাদাররা রোজই ঝামেলা করছে। এই অবস্থায় কি করে উঠবে, কি করে বা বোন শালুকের দেখাশোনা করবে, সে নিয়ে সে খুব চিন্তায় রয়েছে। হঠাৎ করে তার মাথায় একটা খারাপ বুদ্ধি এলো। লক্ষণকে সে বলল তারা দুজনে মিলে সন্ধেবেলা ছিনতাইয়ের কাজ করবে। লক্ষণের এতে সায় না থাকলেও শিবুর কথায় সে কিছুতেই ফেলতে পারল না। সে মতো তারা মাঝে মাঝে রাতের অন্ধকারে মুখ লুকিয়ে ছুরি দেখিয়ে পথিকদের কাছ থেকে ঘড়ি, মোবাইল, টাকা পয়সা যা পেত ছিনিয়ে নিত। এইভাবে আস্তে আস্তে টাকার জোগাড় হলেও তা খুব কম ছিল। এর মধ্যে একদিন খুব বৃষ্টি হচ্ছিল। খুবই অল্প বয়সী দুজন স্বামী স্ত্রী হাসপাতাল থেকে ফিরছিল। ছেলেটি হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি ছিল। আজ তার ছুটি হয়েছে, কিন্তু ওষুধ নিতে এবং অন্যান্য নিয়মকানুন পূরণ করতে তাদের বেশ দেরি হয়ে গেল। তারপর বৃষ্টি শুরু হলো। তাদের কাছে ছাতা ছিল না, তাই হাসপাতালে বসে অপেক্ষা করতে লাগলো। তারা যখন বেরোলো বেশ অন্ধকার হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে তারা যখন যাচ্ছে, দুজন তাদের মুখ চেপে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেল। তারপর ছুরি দেখিয়ে বলল তাদের কাছে যা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু বের করে দিতে। এরা হলো লক্ষণ ও শিবু। লক্ষণ ছেলেটিকে সার্চ করতে লাগলো। তার পকেট থেকে যা টাকা পয়সা বেরোলো তা 40 টাকাও হবে না। শিবু মেয়েটিকে ছুরি দেখিয়ে বলল টাকা পয়সা বের করে দিতে। মেয়েটির সাথে সাথে তার কাছে যা ছিল সব দিয়ে দিল। তার কাছে ছিল মাত্র 200 টাকা, আর ব্যাগের মধ্যে 2টো জামা, প্যান্ট, একটা জলের বোতল আর কিছু ওষুধ। শিবুর মাথা আগুন হয়ে গেল। সে মেয়েটির চুলের মুঠি ধরে টানতে টানতে বলল, জানি তোরা মেয়েরা টাকা লুকিয়ে রাখিস, ভালো চাস তো যা আছে বের করে দে, নাহলে এখানেই তোকে শেষ করে দেব। সেই দেখে তার স্বামীটি ছুটে এসে শিবুকে পেছন থেকে কিল ঘুষি মারতে লাগলো। এবার শিবু রেগে গিয়ে ছেলেটিকে মারতে শুরু করলো। ছেলেটি নিজেকে ছাড়ানোর জন্য শিবুর গলা চেপে ধরলে শিবু রেগে গিয়ে তার মাথাটা অনবরত গাছের মধ্যে বাড়ি মারতে লাগলো। ফলে রক্ত বেরোতে শুরু করলো। তা দেখে লক্ষণ তাকে ছাড়াতে এসে বলল, কি করছো গুরু, ছেড়ে দাও বলছি। এই বলে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। এই অবস্থায় মেয়েটি এসে পেছন থেকে শিবুর জামা টেনে ধরলো আর বলতে শুরু করলো, তোকে কিছুতেই যেতে দেবো না, পুলিশে দেব। শিবু ঘুরে মেয়েটিকে এক থাপ্পড় মারলে মেয়েটি নিচে পড়ে গেল। তারপর মেয়েটি শিবুর পা চেপে ধরলে শিবু ঘুরে গিয়ে তাকে পেটে লাথি মারতে শুরু করলো। লক্ষণ এই দেখে ছুটে এসে তাকে টানতে টানতে নিয়ে গেল। শিবু জঙ্গল থেকে বাইরে বেরিয়ে বলল, যা পেলাম এ দিয়ে তো কিছুই হবে না। এই বলে সে আড্ডার দিকে যেতে লাগলো, কিন্তু লক্ষণ গেল না। সে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে স্নান করে জামা কাপড় বদলে অনেকক্ষণ ধরে কি চিন্তা করতে লাগলো। বাইরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি একটু থামতেই সে বেরিয়ে সেইখানে আবার গেল। গিয়ে দেখল সেখানে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। লক্ষণ জঙ্গল থেকে বাইরে বেরিয়ে কারো সাহায্যের জন্য ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কাউকে পেল না। সেখানে একটা ঠেলা গাড়ি ছিল। তাতে করে খুব কষ্ট করে তাদের দুজনকে তুলে নিয়ে হাসপাতালের দিকে চলল। খুব বৃষ্টি পড়ছিল। হাসপাতালে পৌঁছালে ডাক্তার জানালো ছেলেটি অনেক আগেই মারা গেছে। মেয়েটি জীবিত আছে, তবে তার গর্ভপাত ঘটেছে। ডাক্তারের অনেক চেষ্টায় মেয়েটির প্রাণ বেঁচে গেল। এদিকে এই ঘটনার পর লক্ষণ শিবুকে এড়িয়ে চলতে লাগলো। তার ডাকাডাকিতেও সাড়া দিত না, দেখাও করতো না। একদিন সামনাসামনি হলে শিবু তাকে বলল, তোর সঙ্গে কিছু কথা আছে, আজকে আমার বাড়িতে আসবি দুপুরবেলা।
লক্ষণ বলল, চেষ্টা করব। শিবু তার দিকে আঙুল তুলে বলল, চেষ্টা নয়, যেতে বলেছি যাবি। এরপর দুপুরবেলা লক্ষণ তাদের বাড়িতে আসলে শিবু বলল, তুই এটা কী করলি বলতো? মেয়েটা যদি পুলিশকে সব বলে দিত কি হতো? এই বলে সে আরও অনেক কথা বলতে লাগলো। লক্ষণ মাথা নিচু করে সব শুনছিল। তারপর হঠাৎ বলে উঠল, তোমার কোনো বিবেক বোধ নেই বলো? তোমার জন্য দুটো প্রাণ চলে গেল, তার জন্য একটু অনুশোচনা হয় না? শিবু বলল, দুটো প্রাণ মানে? লক্ষণ বলল, ওই মেয়েটার স্বামী আর বাচ্চা দুজনের প্রাণ তুমি নিয়ে নিয়েছ। শিবু বলে উঠল, শোন, ওই ছেলেটার যা অবস্থা ছিল আজ না হয় কাল ও মরতো। আর বাচ্চার কথা বলছিস, যে জন্মায়নি তাকে আমি মারলাম কি করে? এবার লক্ষণ বলে উঠল, লাশেদের কাটাছেঁড়া করতে করতে তুমি দেখছি নিজের মনটাকে কেটে ছিঁড়ে শরীর থেকে বাদ দিয়ে দিয়েছ। আমি আমার পাপের যতটা পেরেছি প্রায়শ্চিত্ত করেছি, এবার তুমি কি করবে তুমি ভাবো। এই বলে লক্ষণ চলে গেল। শিবু পিছন ঘুরে দেখে তার স্ত্রী রত্না সব শুনে ফেলেছে। রত্না বলল, অনেক অত্যাচার সহ্য করে এখানে আমি থেকে গেছি, কিন্তু কোনো খুনির সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই বলে সে বাড়ি ছেড়ে চলে গেল। শিবু বলল, যাচ্ছিস যা, আমি তোকে ফিরিয়ে আনতে যাব না, নিজে যেদিন চাইবি ফিরে আসবি। এরপর বেশ কয় মাস কেটে গেছে, রত্না তাকে ছেড়ে চলে গেছে। লক্ষণও ঠিকমতো কথা বলে না, মানে সে কেমন একা হয়ে গেছে, বাড়িতেও থাকতে ইচ্ছে করে না, বড় ফাঁকা ফাঁকা লাগে। এদিকে বোন শালুক অনেকবার ফোন করে জানতে চেয়েছে বৌদি কেন বাড়ি ছেড়ে চলে গেছে। তার কোনো জবাব শিবু দিতে পারেনি। শালুক তার বৌদিকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে কিছুতেই বাড়ি ফিরতে চায় না। এদিকে শালুকের ডেলিভারির সময় হয়ে এসেছে। তখন সে আর শ্যামল মিলে রত্নাকে ফেরানোর জন্য একটা পরিকল্পনা করল। পরিকল্পনা মতো শ্যামল চলে গেল রত্নার বাড়িতে। রত্নার হাত ধরে তাকে অনুরোধ করল যেন সে বাড়ি ফিরে যায়, কারণ ডেলিভারির জন্য শালুক সেখানেই যাবে। রত্না না থাকলে তার খুব অসুবিধা হবে। রত্না তার কথা ফেলতে পারল না, যেতে রাজি হয়ে গেল। শ্যামল ফোন করে শিবুকে জানালো 2 দিন পরেই তারা রত্নাকে নিয়ে শিবুর বাড়ি যাবে। এই খবর শোনার পর শিবুর আনন্দের সীমা রইল না। সে ঘর বাড়ি গুছিয়ে রাখলো, নানা রকম জিনিস কিনে ভর্তি করতে লাগলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সেই দিনই শালুক, রত্না ও শ্যামলের সেখানে আসার কথা, কিন্তু দুপুর হতে গেলেও তাদের কোনো পাত্তা নেই। শিবু অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন সুইচ অফ। এদিকে হাসপাতালের লোক এসে তাকে ডাকাডাকি শুরু করলো। সে হাসপাতাল থেকে 3 দিনের ছুটি নিয়েছিল, তাই কিছুতেই যেতে রাজি হচ্ছিল না, কিন্তু হাসপাতাল থেকে জোর করায় যেতে বাধ্য হলো। আসলে সকালে মাঝগঙ্গায় একটা নৌকা ডুবে গেছে। কিছু লোককে উদ্ধার করা গেলেও বহু লোক জলে ডুবে মারা গেছে। কিছু লোককে পাওয়া গেছে, এখনো অনেকে নিখোঁজ। তাদের দেহের ময়নাতদন্তের জন্য তাকে যেতে হবে। শিবু হাসপাতালে গিয়ে ঝামেলা শুরু করে দিল। সে বলল, আজ যতটুকু সম্ভব কাজ করবে, কিন্তু আগামী 3 দিন সে আসতে পারবে না। দরকার হলে যেন বাইরে থেকে লোক আনিয়ে নেওয়া হয়। শিবু ময়নাতদন্তের কাজ শুরু করল। 4টি দেহের পোস্টমর্টেম হয়ে গেছে। 5 নম্বর দেহটি ছিল একটি গর্ভবতী মেয়ের। শিবু দূর থেকে বলল, এই অবস্থায় কেউ নদী পার করে? এর নিয়তি একে এখানে টেনে এনেছিল। এই বলে লাশটির কাছে গিয়ে লাশটিকে দেখে শিবু চমকে উঠল। তারপর ভাবলি, না, রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই হয়তো ভুল দেখছি। আবার ভালো করে লাশটিকে দেখতে লাগলি, না, সত্যি এ তো শালুকের দেহ, কিন্তু এখানে কি করে? সে চিৎকার করে কান্না করতে শুরু করে দিল। সে আর এই দেহটি পোস্টমর্টেম করতে পারল না, অন্য লোকে করল। পোস্টমর্টেম করার পরে দেহটিকে তাকে নিয়ে যেতে বলা হলো। সে যখন তার সামনে আসলো, দেখল শালুক ও তার সন্তানকে পাশাপাশি রাখা আছে। মনে হচ্ছে যেন মা আর সন্তান ঘুমাচ্ছে। শিবু চিৎকার করে কেঁদে উঠল। হাসপাতাল থেকে দেহটি তাকে দিয়ে দেওয়া হলেও সে কিন্তু দেহটি সৎকার করল না। শিবু বলল, শালুক বিবাহিত, তার স্বামী এসেই এই দেহটি নিয়ে যাবে। কিন্তু সে মনে মনে জানত হয়তো তা আর হবে না। সে ভুলেই গেছিল রত্নার বাড়ি থেকে আসতে গেলে নদী পারাপার করতে হয়। বাড়ি গিয়ে তার মনটা হাহাকার করতে শুরু করলো। বারবার সেই দিনের সেই তার করা অপকর্মের কথা মনে পড়ছিল। সে বুঝতে পেরেছিল সেদিন ওই মেয়েটি গর্ভবতী, তাই রাগের বশবর্তী হয়ে সে বারবার তার পেটে আঘাত করেছিল। সে পাপের শাস্তি আজ তাকে ভোগ করতে হচ্ছে। সে মেয়েটির চোখের জলে শিবুর জীবনের সমস্ত সুখ ডুবে গেল। এইভাবে দেখতে দেখতে আরও 2টো দিন কেটে গেল। হাসপাতালে আরও কিছু ডুবে যাওয়া মানুষের পচা গলা লাশ এলো। তার মধ্যে 2টি লাশ তার খুবই চেনা।